শ্যামাপদ কর্মকার রচিত গল্প সত্যি ভূতের গল্প। ভূত আছে কি নেই দীর্ঘদিন ধরে এ নিয়ে তর্ক বিতর্ক চলছে, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সমাধান হয়নি। আজ এমন একটা ভূতের গল্প বলবো যেটাকে সরকারিভাবে সত্যি বলে স্বীকার করে নেওয়া হয়েছিল। আমাদের দেশ থেকে, যাকে বলে ৭ সমুদ্র ১৩ নদীর পার, ইউরোপের উত্তর দিকে বাল্টিক সাগর, এখানকার একটা দ্বীপের নাম ওয়েসেল। এই দ্বীপের একটা ছোট্ট শহরের নাম আহেবার্গ। কার্ল আর অটো নামে দুই খুড়তুতো জ্যাঠতুতো ভাই সেখানে বাস করত। তারা বেশ বড় লোক, কিন্তু দু ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা। সেবার বড়দিনের আগে আগে হঠাৎ দু ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া বেঁধে গেল। অটোর কাছে ভীষণভাবে অপমানিত হয়ে রাগে দুঃখে আত্মহত্যা করল কার্ল। কিন্তু এ নিয়ে বিশেষ হইচই করা হলো না, কারণ আত্মহত্যার খবর পুলিশের কাছে পৌঁছলে দুই পরিবারকেই বিশেষ ঝামেলায় পড়তে হবে। তাই এক বয়স্ক প্রতিবেশী পরামর্শ দিলেন যে কার্ল হার্ট ফেল করে মারা গেছে, এই কথা প্রচার করে তাড়াতাড়ি ওকে সমাধিস্থ করা হোক। কার্ল ও অটোদের পারিবারিক গির্জা ছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তার পাশেই একটা কবরস্থান, সেটা সর্বসাধারণের ব্যবহারের জন্য। কিন্তু কার্ল অটো পরিবারের সমাধিক্ষেত্র হচ্ছে গির্জাঘরের নিচে বিরাট এক পাতাল ঘরে। যেদিন কার্লের মৃতদেহ পাতাল ঘরে রেখে আসা হয়েছিল, তার ঠিক দুদিন পরের এক সন্ধ্যাবেলা সাধারণের কবরখানার পাশে একটা ঘোড়ার গাড়ি এসে থামল। মিসেস রোজি নামে এক ভদ্রমহিলা নামলেন গাড়ি থেকে। গাড়িটা মাঠের পাশে দাঁড় করিয়ে রেখে তিনি তার বড় ছেলেকে বললেন, টম, ভাইদের নিয়ে তুমি গাড়িতে থাকো, আমি তোমার মামার কবরে ফুলকোটা দিয়ে এক্ষুনি ফিরে আসবো। মেজ ছেলে ডিক বলল, আমরা চুপ করে বসে থাকবো, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো মা। তিন ভাই গাড়িতে বসে গল্প করছিল। হঠাৎ এক সময় গাড়িটা ভীষণভাবে নড়ে উঠল। ডিক চেঁচিয়ে বলল, দেখ দাদা, ঘোড়াটা কেমন লাফালাফি করছে। হ্যাঁ রে, চল চল, আমরা গাড়ি থেকে নেমে দাঁড়াই। ছোট ভাইকে নিয়ে ওরা তিনজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দেখ ভাই, ঘোড়াটার নাক মুখ দিয়ে ফেনা বার হচ্ছে, টম বলল। ওরা দেখল ঘোড়াটা যেন ভয়ে হাঁপাচ্ছে। ছোট ভাই ভয়ে আঁকড়ে ধরল দাদাকে। চডিক, আমরা মায়ের কাছে যাই। হাত ধরাধরি করে তিন ভাই মাকে ডাকতে গেল। ছেলেদের কথায় হন্তদন্ত হয়ে ছুটে এলেন মিসেস রোজি। ঘোড়ার অবস্থা দেখে ভয় পেলেন তিনিও। অনেক ডাকাডাকি করার পর গাড়ির কোচওয়ানকে পাওয়া গেল, কিন্তু ছেলেদের নিয়ে অসুস্থ ঘোড়ার গাড়িতে চাপতে সাহস পেলেন না মিসেস রোজি। কোচওয়ানকে গাড়ির কাছে থাকতে বলে ছেলেদের নিয়ে হেঁটেই বাড়ি ফিরলেন। ঘণ্টা খানেক পরে জনা কয়েক লোক নিয়ে কবরস্থানে গেলেন মিসেস রোজি। সঙ্গে ছিলেন এক পশু চিকিৎসক। তিনি ঘোড়াকে ভালোভাবে পরীক্ষা করলেন। বললেন, এর কোনো রোগ দেখছি না, মনে হচ্ছে হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে এই অবস্থা হয়েছে। তাহলে এখন উপায়? প্রশ্ন করলেন মিসেস রোজি।
কোনো রকমে ধরে ধরে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে ঘোড়াটাকে। মিসেস রোজির পর থেকে যারাই ওই গির্জার পথ দিয়ে যেত তারাই পাতাল ঘর থেকে ভীষণ শব্দ শুনতে পেত। হাডসন নামে এক যুবকের সাহসী বলে খুব খ্যাতি ছিল। সেই হাডসন একদিন যখন ভয়ে হাঁপাতে হাঁপাতে গির্জার পাশ থেকে ছুটে বাড়ি এলো, সেই থেকে সন্ধ্যার পর আর কেউ একা ওই গির্জার পথে যেত না। দেখতে দেখতে খবরটা ছড়িয়ে পড়ল সারা শহরে। সেই সঙ্গে নানা গুজব। অনেকে বিশ্বাস করল, আবার কেউ কেউ বিশ্বাস করল না। ব্যাপারটা দেখার জন্য পরের রবিবার বহু লোক গেল কবরস্থানে। তাদের মধ্যে রবার্ট সাহেব একজন পুলিশ অফিসার, তিনিও গেলেন। সকলেই গির্জার মাঠে তাদের ঘোড়াগুলোকে বেঁধে রেখে গিয়েছিল। হঠাৎ পাতাল ঘরে ভীষণ শব্দ আরম্ভ হলো। ঘোড়াগুলো ভয়ে কাঁপতে লাগলো। দু একটা ঘোড়া চি শব্দে বিকট চিৎকার আরম্ভ করলো। তাদের মধ্যে 3টে ঘোড়া মাটিতে পড়ে হাত পা ছুটতে লাগলো। সেই সময় কজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। ঘোড়াগুলোর অবস্থা দেখে তাদের একজন ছুটতে গিয়ে ঘোড়ার মালিককে খবর দিল। তারা এসে দেখল ঘোড়াগুলো একেবারে আধমরা হয়ে পড়েছে। পুলিশ অফিসার রবার্ট সাহেবের ঘোড়াও ছিল, বেশ তেজি আর বিরাট আকারের। সেটা মাটিতে শুয়ে পড়েছে। অনেক কষ্টে ঘোড়াগুলোকে বাড়ি নিয়ে গেল সবাই। 2-3 দিন পরে কয়েকটা ঘোড়া মারাও গেল। বাকিগুলো বহুদিন পর্যন্ত অকর্মণ্য হয়েই রইল। রবার্ট সাহেব ব্যাপারটা সরকারের কর্ণগোচরে আনলেন। কথাটা শুনে তার অফিসার বললেন, বলেন কি রবার্ট সাহেব, ভূতের গল্প বিশ্বাস করতে হবে? না করে উপায় দেখছি না। নিজের চোখে কেমন করে অবিশ্বাস করি বলুন? রবার্ট সাহেব বললেন তার অফিসারকে। তাহলে তো এ বিষয়ে তদন্ত করা দরকার। অফিসার বললেন, দেখুন না স্যার, আমার অমন তাগড়াই ঘোড়াটা অকেজো হয়ে গেল। দেখছি, তবে তার আগে আপনি একটা লিখিত বিবৃতি দিন। তার উপর ভিত্তি করেই তদন্তের আদেশ দেওয়া হবে। আচ্ছা স্যার, কালই আপনাকে লিখিত বিবৃতি দেব। দেখতে দেখতে আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা ওয়েসেল দ্বীপে। সরকারি তরফে তদন্ত আরম্ভ হওয়ার কথা শোনা যাচ্ছে। ঠিক সেই সময় অন্য ভাই অটো মারা গেল। তার আত্মীয় স্বজন মৃতদেহ কফিনে করে নিয়ে গির্জাঘরের দিকে যাত্রা করল। গির্জার মধ্যে প্রবেশ করতেই পাতাল ঘর থেকে ভীষণ গো গো আওয়াজ শোনা যেতে লাগলো। এ কি, পাতাল ঘরের মধ্যে কেউ আটকা পড়েছে নাকি? ভয়ে ভয়ে বলে উঠল একজন। জীবন্ত মানুষ কি কবরের মধ্যে বেঁচে থাকে? ওই শোনো। আর একজনের কথা শেষ হলো না, মনে হলো কারা যেন ভীষণ ভারী একটা জিনিস টেনে টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে আতঙ্কে সকলে চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ চুপচাপ কাটল। সঙ্গের ধর্মযাজক বললেন, এমনভাবে দাঁড়িয়ে থাকলে তো কাজ হবে না। আসুন আমরা মৃতের উদ্দেশ্যে প্রার্থনা করি। যেই প্রার্থনা আরম্ভ হলো, সঙ্গে সঙ্গে আরও ভীষণভাবে আওয়াজ শোনা যেতে লাগলো। কখনো হা করে অট্টহাসি, কখনো করুণ সুরে কান্না, মাঝে মাঝে ভীষণ দাপাদাপির শব্দ শোনা যেতে লাগলো। ভয়ে সকলের মুখ শুকিয়ে গেল। তারা ঘেঁষাঘেঁষি করে প্রার্থনা শেষ হওয়ার অপেক্ষায় রইল। কোনো রকমে কাজ শেষ করে ঘরের বাইরে পালাতে পারলে বাঁচে। কিন্তু আশ্চর্য কাণ্ড,
যে মুহূর্তে প্রার্থনা শেষ হলো, ঠিক সেই সঙ্গে সঙ্গে সমস্ত উপদ্রব বন্ধ হয়ে গেল। আর কোথাও কোনো শব্দ নেই। ভীষণ নিস্তব্ধতা নেমে এলো গির্জাঘরে। সে আবার আর এক আশঙ্কা, কি করা যাবে? কবর দিতে নিয়ে এসে মৃতদেহ তো আর ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না। যে কোনো প্রকারে পাতাল ঘরে রেখে যেতেই হবে। ভয়ে ভয়ে গিয়ে দরজায় তালা খোলা হলো। তখন কোনো সাড়া শব্দ ছিল না ঘরের মধ্যে, কিন্তু দরজা খুলেই আতঙ্কে শিউরে উঠল সকলে একেবারে। ঘরের মধ্যে 3টি কফিন কেবল যথাস্থানে আছে। বাকি আর যেসব কফিনগুলো সারা ঘরময় তছনছ করে ছড়ানো। বিরাট ভারী কফিনগুলো অনেক কটা দেয়ালে ঠেসান দিয়ে দাঁড় করানো। কয়েকটা ঘরের একপাশে গাদা করে রাখা। সে এক বীভৎস দৃশ্য। যে 3টি কফিন যথাস্থানে আছে তার মধ্যে 2টি শিশুর আর একটা বৃদ্ধার। খুব সৎ আর ধার্মিক বলে খ্যাতি ছিল ভদ্রমহিলার। যাই হোক, সকলে পরামর্শ করে শ্রদ্ধা ভরে সমস্ত কফিনগুলোকে যথাস্থানে সাজিয়ে রেখে পাতাল ঘরে চাবি দিয়ে গেল। পুলিশের কাছে এই খবর পৌঁছানোর পর রবার্ট সাহেব সক্রিয় হলেন। এবার প্রকৃত ব্যাপার জানার জন্য একজন ব্যারনের উপর তদন্তের ভার পড়ল। তিনি রবার্ট সাহেব অন্যান্য লোকজন সঙ্গে নিয়ে তিনি পাতাল ঘরে গেলেন। ঘর খুলে দেখেন ঠিক আগের মতো ব্যাপার। 3টি কফিন ছাড়া বাকিগুলো যা তাভাবে ছড়ানো, দেয়ালে ঠেসান দেওয়া। কি আর করা যাবে? ব্যারনের আদেশে কফিনগুলোকে আবার ঠিকভাবে সাজিয়ে রাখা হলো। তারপর ঘরের তালা দিয়ে চলে এলেন সকলে। এবার চাবিটা রইল ব্যারনের নিজের কাছে। একজন ডাক্তার ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ব্যারন এক উপদেষ্টা সমিতি গঠন করলেন। তারপর সকলে মিলে একদিন পাতাল ঘরে গিয়ে উপস্থিত হলেন। আবারও সেই বীভৎস দৃশ্য। তখনকার দিনে কফিনের মধ্যে টাকা কড়ি নানা রকমের ধনরত্ন দেয়া হতো। তাই চিন্তা করা হলো এই ধনরত্ন চুরি করার জন্য কোনো রকমে চাবি খুলে চোর ঢুকে এই অবস্থা করে যায়। সেজন্য 3-4টি কফিনের ঢাকনা খুলে দেখা হলো, কিন্তু কোনো কিছু খোয়া যায়নি। ডাক্তারবাবু বললেন, হয়তো শত্রুপক্ষের কেউ কেবল অপমান করে অসম্মান করার জন্যই কফিনগুলো এইভাবে রেখে গেছে। ঠিক বলেছেন ডাক্তারবাবু। ব্যারন বললেন। চারিদিকে একটু ভালোভাবে দেখা যাক। ঘরের চারদিকে ভালোভাবে পরীক্ষা করে দেখা হলো, কিন্তু কোথাও কোনো ফাঁক ফোকর দেখা গেল না যেখান দিয়ে কেউ ঘরে ঢুকতে পারে। অনেক ভেবে চিনতে ব্যারন একজনকে বলল, আমি লিখে দিচ্ছি, এই চিঠি নিয়ে দোকানে গিয়ে 1 বস্তা চুন ও 2টো নতুন তালা নিয়ে এসো। কি করবেন চুন দিয়ে? রবার্ট জিজ্ঞাসা করলেন। চুন আনা হলেই দেখতে পাবেন কি করি, জবাব দিলেন ব্যারন। চুন আর তালা আনা হলো। প্রথমে কফিনগুলোকে যথাস্থানে সাজিয়ে রাখা হলো। তারপর চুন নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হলো সারা ঘরময়। কেউ ঢুকলে চুনের উপর তার পায়ের ছাপ পড়বে। নতুন তালা দেয়া হলো, যাতে কারো কাছে তার নকল চাবি না থাকে। তারপর গির্জার মেঝেতেও পুরু করে চুন ছড়িয়ে দিয়ে চাবি দেয়া হলো। 3 দিন 3 রাত গির্জার চারপাশে পাহারা দেওয়ার জন্য লোকের ব্যবস্থা করা হলো, যাতে কোনো রকমে কারো যোগসাজশ না থাকে। তার জন্য দূর গ্রাম থেকে পাহারাদার আনা হলো। কিন্তু সেই 3 দিন 3 রাত পাতাল ঘরে যে কি ভীষণ ব্যাপার হলো তা মুখে বলার নয়।
দিনের বেলায়ও ভয়ে পাহারাদারদের প্রাণ যায় যায় অবস্থা। শেষে ব্যারন লোকজন নিয়ে এসে পাহারাদারদের কাছে সমস্ত কথা শুনলেন, কিন্তু গির্জাঘরের তালার চাবি দিয়ে যেমন সিল করা ছিল ঠিক তেমনি আছে দেখলেন। ঘরে ঢুকে চুনের উপর কোনো পায়ের ছাপ দেখলেন না। তখন পাতাল ঘরের চাবি খোলা হলো। ভিতরে সেই বীভৎস দৃশ্য, কফিনগুলো অশ্রদ্ধাভরে যেখানে সেখানে ওলটপালট করা। হঠাৎ রবার্ট চেঁচিয়ে বললেন, দেখুন, কার্লের কফিন থেকে একটা হাতের কঙ্কাল বার হয়ে রয়েছে। সত্যি তো, কিন্তু আগের মতো 3টে কফিন যথাস্থানে রয়েছে, বললেন ব্যারন। কিন্তু ঘরে তো মানুষ ঢোকার চিহ্ন দেখা যাচ্ছে না, ভয়ে ভয়ে বলল একজন। তাই তো ভাই, আমার ভালো ঠেকছে না। শেষে না আমাদের উপর কোপ দৃষ্টি পড়ে, আর একজন চুপি চুপি বললেন। ভয়ে ভয়ে নানা রকম আলোচনা করতে শুরু করলো সকলে। ডাক্তারবাবুটি ভূতে বিশ্বাস করতেন না, কিন্তু তিনি কার্লের আত্মহত্যার ব্যাপারটা জানতেন। সচক্ষে সব ব্যাপার দেখে তিনিও ভীত হলেন। শেষে আত্মহত্যাকারী কার্লের কফিনটা পাতাল ঘর থেকে সরিয়ে অন্যত্র কবর দেওয়ার জন্য ব্যারনকে অনুরোধ করলেন তিনি। কিং কর্তব্য বিমূঢ় ব্যারন অগত্যা সেই ব্যবস্থাই করলেন। তারপর থেকে কিন্তু গির্জা বা পাতাল ঘরে আর কোনো উপদ্রবের খবর শোনা যায়নি। সরকারি রিপোর্ট প্রকাশিত হলে ওয়েসেল দ্বীপের সকলেই বিশ্বাস করেছিলেন ওই ভুতুড়ে কাহিনীকে।